সারা পৃথিবীর বাঙালিদের দৃষ্টি এখন আমেরিকায়, কারণ ইউনূস যাচ্ছেন তার বডিগার্ডদের নিয়ে। এবার গতবার গিয়েছিলেন, সেখানে প্রকাশ করেছিলেন তার প্ল্যান, তার মাস্টার মাইন্ড। সে বেচারা কিন্তু এবার দলে ঠাঁই পায় নাই। আরিফ রুমা আমাদের অতিথি ওয়াশিংটন থেকে। আপনারা নিশ্চয় খুবই কি মুডে আছেন বলা যাবে এটাকে? অতিথি গেস্টকে হ্যাঁ, অতিথি তো আবার খুনি অতিথি, এটাই হচ্ছে সমস্যা। এখন অতিথি যদি হয় আপনার খুনি, আপনার ভাইয়ের খুনি, তখন তো তার প্রতি মানুষ কি থাকে? ক্ষুব্ধ থাকে, ব্যথিত থাকে। সো আমরা ভীষণ ক্ষুব্ধ, ব্যথিত অবস্থায় আছি এবং সেই অবস্থায় ইউনূসের যে ধরনের রিসিপশন অ্যাকচুয়ালি পাওয়ার কথা, তো আমি যতদূর পর্যন্ত জানি উনি সেই ধরনেরই রিসিপশন আসলে পেতে যাচ্ছেন। আমরা শুধু মানে উনি খুনি কেবল তাই নয়, উনার কারণে কিন্তু আমরা ক্ষুধার্ত। আপনি জানেন যে বাংলাদেশের দারিদ্র্য সীমার একদম নিচে নেমে গেছে, খুবই খারাপ অবস্থা। তারপর ৩০ লক্ষ মানুষ বেকার হয়েছে ওনার এই কুশাসন আমলে আর কি। তো সবকিছু মিলে সেটার একটা প্রভাব ব্যাপকভাবে বহির্বিশ্বে পড়েছে, কারণ বহির্বিশ্বে যে যেখানে বাঙালি আছেন সবারই কিন্তু, আমি এখানে আসার পরে আরো বিষয়টা বেশি করে বুঝতে পারছি। বাড়ি ভাই, আপনি তো নিজে আসলে প্রবাসী, আমি তো তা নই। মানে দেশের বাইরে যারা থাকেন বাংলাদেশি, তারা যে বাংলাদেশকে ভালোটা বাসেন, এটা একদম ট্রু লাভ, মানে স্বার্থহীন ভালোবাসা যেটা বলে। তাদের কোনো কিছু চাওয়ার থাকে না, তো তারা শুধু দেয় দেশকে। বিদেশে গেলে দেশপ্রেমটা বোঝা যায়, দেশটা যে কি জিনিস, দেশটাকে ফিল করা যায় বিদেশে। আকাশে একটা বিমান যাচ্ছে, মনে হয় ইস, আমি যদি এখন দেশে যেতে পারতাম, কত দেশটাকে কত আসলে সবার। এবং এই যে আমেরিকায় যে আপনারা প্রস্তুত হচ্ছেন, যেটা এসব দেশে তো অনুমতি নিয়ে সবকিছু করতে হয়, প্রটেস্ট করতে অনুমতি লাগে। এবং আমি আজকে শুনছিলাম ছাত্রলীগের ছেলেরা ওখানে বলছে তারা এয়ারপোর্টের অনুমতিও পেয়েছে এবং হোটেলের বাইরে এবং নানা ভেন্যুর অনুমতিগুলা তারা নিয়ে রেখেছে। আপনাদের বিস্তারিত একটু শুনি। হ্যাঁ, একটা হচ্ছে উনি তো ২২ তারিখ ২টা ২০ এসে নামবেন। তো সেখানে মানে আসলে বিক্ষোভ প্রকাশের জন্য আমি ছাত্রলীগ আসলে বলবো না, এখানে ক্ষুব্ধ বাংলাদেশি। এখানে ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে অ্যাকচুয়ালি যারা ট্রু প্যাট্রিয়ট, যারা দেশকে প্রকৃত অর্থে ভালোবাসেন, তারাই আসলে ওনাকে ঠিক মানে প্রতিহত করবেন না, জাস্ট সেই ক্ষোভটা প্রকাশ করবার জন্য যে এই দেশের আইন অনুযায়ী যে ভাষা প্রয়োগ করা যায় সেই অনুযায়ী আসলে তারা ব্যবস্থা গ্রহণ করছেন। এবং এয়ারপোর্ট থেকে এসে উনি তো উঠবেন ম্যানহাটনের গ্র্যান্ড হায়াতে, তো সেখানেও সবাই থাকবেন। এবং ২২ তারিখ থেকে ২ তারিখ পর্যন্ত এই গ্র্যান্ড হায়াতের সামনে বিকেল ৪টা থেকে ১০টা পর্যন্ত সবাই অবস্থান করে তাদের আসলে প্রতিক্রিয়া জানাবেন। আর আরেকটা দিন আছে ২৬ তারিখ। ২৬ তারিখে এটা হচ্ছে 47th স্ট্রিট, ফার্স্ট এভিনিউ, ম্যানহাটনে। এখানে এই আমি একই কথা বলছি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হবেন এবং একত্রিত হয়ে আপনার তাদের আসলে যে ফিলিংস ইউনূসের প্রতি সেটা প্রকাশ করবেন, এদেশের আইন অনুযায়ী করবেন। তো এই হচ্ছে আমি জানি। এবং আমি মাহফুজের ঘটনার পরে এটা কি আলাদা আকর্ষণ পেয়েছে? যেমন পররাষ্ট্র উপদেষ্টা, ফরেন মিনিস্ট্রিতে আছেন একটা মানুষ, বিভিন্ন দেশে আইন কানুন জানেন, উনি কিভাবে বলেন প্রোটেস্ট যদি হয় এটা দেখবে মার্কিন পুলিশ। আচ্ছা, এখানে তো আপনি বাইরে থাকেন, এখানে যে প্রোটেস্ট করার জন্য অনুমতি নিয়েই সবাই প্রোটেস্ট করে। এখানে লন্ডনে যে ঘটনাটা ঘটেছে তার আগে কিন্তু এই একই ধরনের ঘটনা নিউ ইয়র্কেও ঘটেছে, এবং নিউ ইয়র্কে কনসুলেটের সামনে। এবং আমরা একটা টকশো দেখছি বা একটা বক্তব্য দেখছি কনসাল জেনারেলের, উনি আসলে আমি বলবো ভুল তথ্য দিয়ে যাচ্ছেন অনবরত।
সেটা হচ্ছে উনি বলছেন যে একাধিক লোককে গ্রেফতার করেছে, এটা সেটা ওনারা কমপ্লেন করেছিলেন 40 জনের বিরুদ্ধে। ওনারা নিশ্চয়ই কমপ্লেন করেছেন, কতজনের বিরুদ্ধে ওনারাই জানেন, কিন্তু কাউকে গ্রেফতার করার কোন রকম কোন ধরনের তথ্য আমাদের কারো কাছেই নেই। মানে গ্রেফতারটা আসলে কাকে করবে? যাদের করবে তাদের তো আমরা ভিডিও ফুটেজে দেখেছি, তাদেরকে আপনারা এখনো দেখছেন লাইভ করছে, তারা 22 তারিখও থাকবেন। এবং আরেকটা বিষয়, ওখানে যখন মাহফুজকে ক্ষুব্ধ বাংলাদেশিরা বের হতে দিচ্ছিল না কনসুলেট থেকে, মানে সবাই ঘেরাও করে রাখছিল এবং পুলিশরা এসে রিকোয়েস্ট করছিলেন বাংলাদেশিদের যে তোমরা তো অনেক করেছো, এবার প্লিজ একটু তাদেরকে বের হতে দাও, এরকম। তো তখন তারা পুলিশকে বুঝিয়েছে যে এ কিন্তু পুলিশ খুনি এবং এত হাজার হাজার পুলিশকে তারা হত্যা করেছে, এইভাবে করেছে। তখন তো তারা বিষয়টা আসলে জানে, পুলিশ হত্যার বিষয়টা আসলে সবাই জানে, আর ফেলো ফিলিংস বলতে তো একটা ব্যাপার আছে, বুঝিনি। তো সেখানে আমি শুনলাম যে উপস্থিত ক্ষুব্ধ প্রবাসী বাংলাদেশের যে পরিমাণ ছিল, সংখ্যা, তার চাইতে কিন্তু অনেক বেশি পুলিশ ছিল। তো পুলিশ যদি সেখানে ভাবতেন যে এরা কোনো ধরনের আইন বিরোধী কাজ করেছে, তাহলে তো তাৎক্ষণিক গ্রেফতার করবার কথা, তাই না? তাহলে তো আর ওই কনসুলেট জেনারেলের মানে কনসাল জেনারেলের আপনার কেস করতে হবে বা অ্যাপ্লাই করতে হবে, এটা তো প্রয়োজন ছিল না। ওনাদের তো ওখানে আনাই হয়েছে এই তাদেরকে নিরাপত্তা দেবার জন্য। তো অনিরাপদ কিছু মনে হলে তো পুলিশ ওখানে বসে থাকতেন না। এই আর কি, এরকম ওনারা ওনাদের মধ্যে এদের কথাবার্তা গুলা আসলে চাকরি করতে গেলে যেন অনেক কথা বলতে হয়। প্রথম বললো না ওই গাড়িতে উনি ছিলেন না, ওই গাড়িতে ডিম পড়েছে, ওই গাড়িতে উনি ছিলেন না। যে গাড়িতে উনি ছিলেন না তার উপর কেন এর জন্য অ্যারেস্ট করতে হবে? সেটাই আরো মজার ব্যাপার হচ্ছে, ইয়াতে আমাদের একজন সহযোদ্ধা আছেন লন্ডনে, মিস্টার দাদা সুশান্ত, তিনি বলছিলেন তাকে পুলিশ ফোন করেছে, পুলিশ ফোন করে বলছে যে এরকম আমাদের অনেকগুলো ফুটেজ, আপনার সব ফুটেজ দিয়ে আমরা পেয়েছি, একটা শব্দ এটা মিনিংটা কি? বাদাম, বাদামের মিনিংটা কি? এখন আবার আমাদের আরেক সহকর্মী সহযোদ্ধা অমিরুমান পিয়াল, সে বলেছে যে যুক্তরাজ্যে একজন সুশান্ত আছে, যুক্তরাষ্ট্রে নেই, যুক্তরাষ্ট্রের জবাব দেবে কিন্তু, তাই না? হ্যাঁ, এটা এবং এটা আমাদের যুক্তরাষ্ট্রে যারা আছেন তারা আসলে একটু কষ্টও পেয়েছেন। হ্যাঁ, এই কথায় অনেকে দেখলাম যে লিখছেও, অনুপ্রেরণাও হতে পারে এটা নিয়ে। হ্যাঁ, মানে সেটা যেমন একটু ইয়ে হয়েছে যে কেন আমাদেরকে এভাবে বলা হলো, কারণ তার আগেও তো মাহফুজকে নিয়ে যা হয়েছে এটা আসলে এটা কনসাল জেনারেলও বলছিলেন এবং ঘটনাটা এটা সত্যি যে এই লেভেলের কাউকে নিয়ে কখনো যুক্তরাষ্ট্রে এরকম কোনো প্রতিবাদ কখনো হতে দেখা যায়নি। আসলে বাংলাদেশটাকে যে অবস্থায় নিয়ে গেছে বাড়ি ভাই, সেখানে মানে যে কোনো একদম নিরীহ যে ব্যক্তি আছে না, যে খুব শান্ত নিরীহ, সেই দেখা যাবে যে ইউনুসকে তার মানে ক্ষোভ প্রকাশের সর্বোচ্চ যে ওয়েটা সেটা সে অ্যাপ্লাই করবে। মানে এর আপনি আপনাকে বলছিলাম আমি যে 30 লক্ষ দেখেন যেখানে বেকার হয়েছে, সেখানে গত 10 মাসে 8-9 মাসে 10 মাসে আপনার কোটিপতির সংখ্যা বেড়েছে 11,000, যাদের 80% এর বয়স হচ্ছে 30 এর নিচে। এবং আমরা ইউনুসের যে অ্যাডভাইজার, তাদের যাদের এপিএস টিপিএস বা বাবা ফ্যামিলির লোকজনের যে পরিমাণ দুর্নীতি দেখলাম, এই দুর্নীতি নিয়ে কিন্তু আপনি এ পর্যন্ত কোনো আইনের আওতায় আনা হয়েছে, কোনো কিছু হয়েছে, আমরা কিন্তু কিছুই জানি না, তাই না? আমরা কিছুই দেখিনি। হ্যাঁ, এবং সব মিলে আসলে ইউনুসের চেহারাটা একদম পরিষ্কার। আমি একটা কথা বলছি, এবং এটা আমাদের বাংলাদেশে যারা পুলিশ ভাই আছে তাদের একটু বিষয়টা নজরে আনতে হবে বা বিষয়টা নিয়ে আপনাদের ভাবতে হবে। যেখানে নেপালে সহিংসতায় যে পুলিশরা মারা গিয়েছেন, তাদেরকে পরিবার প্রতি 10 লক্ষ রুপি দেওয়া হচ্ছে, আর সেখানে বাংলাদেশের পুলিশদের যারা হত্যা করেছে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে, এবং পুলিশদের পরিবারকে তো প্রশ্নই আসে না কোনো রকম আর্থিক সহযোগিতা বা অন্য কিছু দেবার জন্য, বা এরকম আমরা কিছু জানি না। এবং তাদেরকে কেমন ভাবে ব্যবহার করা হচ্ছে আপনি দেখেন। এবং এখনো যারা আছেন পুলিশে, যারা আছেন বাংলাদেশে, তারাও কিন্তু খুব আতঙ্কিত অবস্থায় আছেন।
কদিন আগে দেখলাম কাউকে অ্যারেস্ট করতে পারলে আওয়ামী ঘরানার কাউকে 5,000 টাকা করে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। মানে ওনারা কি বাংলাদেশ পুলিশের বাহিনীর আমাদের যে ভাইরা আছেন তাদেরকে এরকম লোভী মনে করছেন যে এমনি গ্রেফতার করবেন? আপনি চিন্তা করেন তাদেরকে উনরা কিভাবে ট্রিট করছে, যে এই পুলিশটা এমনিতে গ্রেফতার করবে না কেউ যদি অন্যায় করে তাদের চোখে, 5,000 টাকার লোভে তারা গ্রেফতার করবে। আপনি ভাবতে পারছেন বিষয়টা? আমাদের পুলিশ বিভাগের ভাই বোনেরা কি লোভী? তারা 5,000 টাকার বিনিময়ে মানে বা 5,000 টাকা না পেলে কেউ অন্যায় করলে ছেড়ে দিবে, আর 5,000 টাকার বিনিময়ে কেউ অন্যায় না করলেও তাকে শাস্তি দেবে, গ্রেফতার দেবে? আমরা কিন্তু তা মনে করি না। অপমান করা হয়েছে। অপমান মানে কি? আপনি তাদেরকে কিভাবে আপনি ট্রিট করছেন? প্রচন্ড অপমান। মানে এটার তো আসলে জবাব দেওয়া উচিত। জবাব কিভাবে দিবেন তারা? জবাব দিবেন এই অবৈধ সরকারকে অসহযোগিতার মাধ্যমে। আমরা ব্যর্থহীনভাবে বলতে চাই এবং আমরা নিশ্চিতভাবে বলতে চাই যে ইউনূস কোনোভাবেই টিকবে না, থাকার প্রশ্নই আসে না। এবং যখন তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তার গদি যখন নড়বড়ে হয়ে যায়, তখন আমরা দেখেছি তাকে লন্ডনে যেয়ে তারেক রহমানের সঙ্গে মিট করে এসেছেন, দেখা করে এসেছেন। এইবার কি ন্যাক্কারজনক পরিস্থিতি, তিনি বডিগার্ড হিসেবে নিয়ে আসছেন বিএনপির মহাসচিবকে। আমরা মির্জা ফখরুলের এহেন অবনতিতে আমরা আসলে, যেহেতু উনি একজন রাজনীতিবিদ এবং উনি বিগত সময় বিএনপির পক্ষে উনি ভয়েস রেজ করেছেন, ওনার দলের একটা এত বড় একটা দলের নেতৃত্ব দিয়েছেন, সেই শ্রদ্ধার জায়গায় আমাদের আসলে একটা মানে বলবেন যে একটা নাড়া খেয়েছে যে উনি এই পর্যায়ে কি করে নামলেন। প্রবাসে বাঙালি কমিউনিটিকে সংঘাতে জড়ানোর একটা আমন্ত্রণ। এটা অসম্ভব কিছুই নয়, এটাও হতে পারে, এটাও আমাদের মাথায় রাখতে হবে যে আসলে বাংলাদেশের বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, বা বাংলাদেশিরা প্রবাসে যে যেখানে আছেন, মানে আপনি কি মনে করেন যে লাস্ট 10 মাস, 1 বছর, 11 মানে 13 মাস বাংলাদেশ কি ভালো আছে বিগত 17 বছরের তুলনায়? আমরা কিন্তু বিএনপি নেতৃবৃন্দকে এখন আমরা বলতে শুনছি আমরা বিভিন্ন টক শোতে, বিভিন্ন জায়গায়, যে আগে ভালো ছিল বা এখন তার চাইতে খুব খারাপ অবস্থা আছে। আমরা মির্জা আব্বাসের কাছ থেকে কত হাজার কোটি টাকা মাত্র 8 মাসে ইউনূস পাচার করেছে সেই কথাও কিন্তু আমরা শুনেছি। বিএনপি থেকে আমরা অনেক তথ্য পাই, তাই না? এখন তো সেই জায়গা থেকে যারা প্রবাসে আছেন তাদের এটা মাথায় রাখতে হবে যে এই যে আপনাকে ব্যবহার করছে, আপনি যে ব্যবহৃত হচ্ছেন, ব্যবহৃত হয়ে কিন্তু আপনি ডাকসুতে জাকসুতে হেরেছেন। সেখানে কিন্তু তারা স্লোগান দিয়েছে কি, তারেক রহমানকে নিয়ে কি স্লোগান দেওয়া হয়েছে আমি উচ্চারণ করতে পারবো না মুখ দিয়ে, সেটা মাথায় রাখবেন। এবং ডাকসু থেকে জাকসু থেকে আপনারা শিক্ষা নেন। অনেকে ভাবছে, অনেকে বলছেও শুনলাম যে এর আগেও এরকম ডাকসুতে বাম রাজনীতিবিদদের কথা বলা হচ্ছে যে তারা এরকম জিতেছেন, তারা ভোটের মাঠে কিন্তু এরকম খুব খারাপ অবস্থা ছিল। আপনার জামাত শিবির, জামায়াত ইসলামী আর যারা বাম রাজনীতি করেন তারা কিন্তু একই ধরনের। আপনি দেখবেন যে একটু শিক্ষিত শ্রেণী বাম রাজনীতি কারা করেছেন, একটু শিক্ষিত শ্রেণী, আমি বলবো যে একটা সময় এলিট শ্রেণী যারা, তারাই কিন্তু বাম রাজনীতি করতেন। কিন্তু কৃষক শ্রমিকের কাছে কিন্তু বাম রাজনীতির এই যে তাদের আহ্বানটা পৌঁছায় নাই। কোন কৃষক কখনো বাম রাজনীতি করেছেন আপনি দেখেছেন? কিন্তু এখানে কিন্তু ঘটনা উল্টো। এখানে জামায়াত শিবির, কারণ একদমই যে লোকটা মানে লেখাপড়া কম, শিক্ষিত না, তার কাছে কিন্তু জামায়াত শিবিরের যে মিথ্যে প্রচার অপপ্রচার এটা পৌঁছানো খুব সহজ। তাকে তো বলা হচ্ছে যে জামায়াত শিবিরকে ভোট দিলে তুমি বেহেশতে যাবা। আমার এই কৃষক ভাইটির এইটা কিন্তু পড়াশোনা করে, যেহেতু তার লেখাপড়া কম, সে যে বের করবে কোরআন শরীফটাকে, যে সে বাংলাটা পড়ে বা হাদিস টাদিস পড়ে বা অন্যান্য জায়গা পড়ে মানে একটা কম্পেয়ার করে যে না এরা আসলে মওদুদিবাদ, এটা মওদুদিবাদ হলে তার আসলে ব্যাপারটা আসলে উল্টো হবে, এটা বোঝার ক্ষমতা কিন্তু নাই। এবং আমরা বলবো যে আমরাও এটা পৌঁছাতে হয়তো ঠিকমতো পারি নাই। এখন বাংলাদেশে ভোটের রাজনীতি আসলে 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে আওয়ামী লীগের ভোট, একটা হচ্ছে অ্যান্টাই আওয়ামী লীগের ভোট। আওয়ামী লীগের ভোট কেউ নিতে পারবে না, কোনোদিনও পারবে না। হ্যাঁ, এই অ্যান্টাই আওয়ামী লীগের ভোট যেটা আসলে বিএনপি পেয়ে এসেছিল, কিছু সময় জাতীয় পার্টি পেয়ে এসেছিল, সেই ভোটটা কিন্তু এই যে জামায়াত শিবির যে ভোটটা নিচ্ছে, এটা বিএনপির ভোট থেকে ভাগ হচ্ছে, কিন্তু বিএনপির ভোট নিচ্ছে। আওয়ামী লীগের ভোট জামাত শিবির নিতে পারবে না, নিতে পারেও না অতীতে। এটা যদি বিএনপি না বোঝে, বা ঠিক আছে আমরা কেন বলবেন যে তাহলে আপনি কেন বিএনপির পক্ষে কথা বলছেন, কেন কথা বলছি এই কারণে
যদি আপনি দুইটা দলকে কম্পেয়ার করতে বলেন, অন্তত খেলাফতের কথাটা এখন পর্যন্ত বিএনপি মুখ দিয়ে বলে নাই যে গণতান্ত্রিক উপায়ে তারা খেলাফতকে কায়েম করবে। সেই একটা জায়গায় তো আমি জামাত থেকে বিএনপিকে আমি বেটার পজিশনে রাখছি। এবং রাষ্ট্রের পরে আজকে জামাত চোখ রাঙাচ্ছে চট্টগ্রামের জামাত নেতা মোহাম্মদ শাহজাহান। তিনি গতকালকে একটা মিটিং এ বলেছেন ভোটে এবার জামাত ক্ষমতায় যাবে, বিএনপি হবে বিরুদ্ধ। হ্যাঁ, এটা কিন্তু শুধুমাত্র ওনার মুখে না, একদম সাধারণেরও একটা মনে হচ্ছে যে ওরকম একটা বিশ্বাস নাড়া দিচ্ছে যে যেহেতু আওয়ামী লীগ নাই, সো বিএনপির আসলে গত 13 মাসে যে পরিমাণ নিপীড়ন নির্যাতন করেছে, লুটপাট করেছে, মানে জামাত করে নাই তা কিন্তু না, জামাত করেছে বড় বড়টা, যেটা আসলে চোখে পড়ছে না। এই যে বলা যে টেম্পল স্ট্যান্ড দখল করেছে বিএনপি, এই 10 টাকা 5 টাকা একটা দেখলাম যে দাওয়াত দেয়নি একটি মাদ্রাসায়, সে সমস্ত খাবার বিএনপি নেতারা খেয়ে এসেছে। তো বিএনপির হ্যাঁ খুবই একদম মানে ছোট পর্যায়ের একদম। আর জামাত যেমন ইউনিভার্সিটি দখল করেছে, ব্যাংক দখল করেছে, হ্যাঁ সচিবালয় দখল করছে, বড় বড় বিষয়, কারণ তাদের টার্গেট কিন্তু তো ছোট না। জামাত তো ভাবছেন যে আমি বলি না যে আপনার প্রোগ্রামে বলছিলাম যে ডাকসুতে কিন্তু জামাত শিবির খুব ভালো করবে, তারা কিন্তু খুব ভালো কাজ করবে, কারণ তাদের এত ছোট ছোট টার্গেট না, তারা তো বাংলাদেশে দখল করবে এবং দেশটাকে যখন তারা খেলাফত কায়েম করে ফেলবে তখন তার চেহারা আপনি দেখতে পাবেন। অলরেডি তাদের একজন বন্ধু দোসর মামুনুল হক কিন্তু এই মুহূর্তে তালেবান সরকারের সাথে ষড়যন্ত্র করছে এবং কিভাবে বাংলাদেশে অ্যাপ্লাই করা যায় সে পরামর্শ সেখানে তারা নিয়ে আসছেন। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা পাবার আশ্বাসও নিশ্চয়ই তারা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন বা আগেই পেয়েছেন। তো সেরকম একটা জায়গায় আমরা দেখছি যে এরপরে আসলে জামাতের আসল চরিত্র কিন্তু আমরা দেখতে পাবো যে জামায়াত আসলে কি করে। আমরা আফগানিস্তানের সম্পর্কে আফগানিস্তানে যখন যেত এটা গোপনে যেত, এত প্রকাশ, এবার কিন্তু আজান দিয়ে গেল এবং ছবি টবিও মিডিয়াতে চলে এসেছে, ওদের মিটিং এর ছবি। হ্যাঁ, মিটিং এর ছবি পেয়েছি আমরা। সেই মানে তাদের তো কেন আপনি যে খেলাফত কায়েমের কথা কি তারা প্রকাশ্যে বলছে না যে গণতান্ত্রিক উপায়ে তারা খেলাফত কায়েম করবে? মানে আমি ভেবেছিলাম, আমার কিন্তু একটা ধারণা ছিল যে তারা বিষয়টা লুকিয়ে রাখবে, এরপর যখন ক্ষমতায় আসবে, যদি আসতে পারে, তখন তারা সংবিধানকে বদলে টদলে দিয়ে তখন তারা এই কায়েম করার চিন্তা করবে। কিন্তু উৎসাহিত কয়েকজন দেখলাম যে এটা বলে ফেলছে, ওটা উৎসাহটা ধরে রাখতে পারছে না। মানে কি তাদের মনে হচ্ছে যে তারা জয়ের একদম দোরগোড়ায় পৌঁছে গেছে, তাদেরকে হারানোর কেউ নাই, সেরকম একটা উৎসাহ এবং উদ্দীপনার সাথে কিন্তু তারা অলরেডি প্রকাশ করছে। তো বিএনপি আসলে কি মেসেজ দিল এখান থেকে, বা বিএনপি কি বেনিফিট পেল? এবং মির্জা ফখরুল যদি মানে ইউনূসের বডিগার্ড হয়, আপনি চিন্তা করেন, এত বর্ষিয়ান একজন রাজনীতিবিদ, আর সেখানে একজন ফ্রড, একদম নাথিং বাট এ ফ্রড অ্যাকচুয়ালি, তাই না? যার আপাদমস্তক একজন ভণ্ড, একজন কপট ব্যক্তি, যার কাজই হচ্ছে ক্ষমতা দখল করে কি করে সে আপনার যত ধরনের বিজনেস আছে, সেই টাকার বিজনেস বলেন, মানব পাচারের বিজনেস বলেন, যা কিছু আছে সমস্ত কিছু সে নিয়ে নিয়েছে। সে মোটামুটি হ্যাপি, তার কর মওকুফের কথা বলেন, সবকিছু। তো এবং তার সে পরিষদ সাজিয়েছে কাকে দিয়ে? আপনার ধরেন স্বাস্থ্য উপদেষ্টা, তার উপদেষ্টা হবার যোগ্যতা কি? একমাত্র যোগ্যতা হচ্ছে সে ইউনূসের সহকর্মী। লামিয়া মোর্শেদ, তার এখানে কাজ করার যোগ্যতা কি? ইউনূসের সহকর্মী, নিজের ভাতিজাকে দেশের স্বাস্থ্য পরিস্থিতি, চিকিৎসা ব্যবস্থা কোনো আস্থা নাই, উনি চিকিৎসার জন্য গেলেন সিঙ্গাপুর। হ্যাঁ বাড়ি ভাই, এখানে আমি বলি যদি এমন হয় যে না, দেশে ওনার পরিস্থিতি এতটাই জটিল যে দেশে চিকিৎসা পাওয়ার মতন অবস্থা নাই, এখানে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে অনেকে বলবেন যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কি বিদেশে চিকিৎসা করতে যায়নি? হ্যাঁ গিয়েছে, কিন্তু আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দ এইটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ঝড় তোলেনি, যেটা আসিফ নজরুল তুলেছিলেন, যে উনি যদি কখনো এই সুযোগ পান, তো উনি যখন আইন উপদেষ্টা, তাহলে উনি এটা বন্ধ করবেন আইন করে। তো উনি বন্ধ করছেন না কেন? আপনার কথাটা কিন্তু সে কারণে এত বেশি আলোচিত হচ্ছে যে হ্যাঁ আওয়ামী লীগ গিয়েছে, বিএনপি গিয়েছে, জাতীয় পার্টি গিয়েছে, সবাই বিদেশে ট্রিটমেন্ট করতে গিয়েছে এবং কোন পরিস্থিতিতে গিয়েছে সেটাও মাথায় রাখতে হবে। কিন্তু এটা নিয়ে কেউ এতটা সরব হয়নি। এই যে ইলিশ রপ্তানির কথা বলে, হ্যাঁ বাংলাদেশে
মানুষ ইলিশ কিনছে 1 কেজির ইলিশ যদি হয় 2000 টাকা করে, আর আপনার ইন্ডিয়ার মানুষ ইলিশ কিনবে হচ্ছে $12.5 পার ইলিশ, তার মানে কি সর্বোচ্চ 1500 টাকা দিয়ে। তা আপনি কম টাকায়, যেটাকে আপনি বাংলাদেশের মানুষ খেতে পারছে না, তার থেকে কম টাকা কেন আপনি ইলিশ রপ্তানি করছেন? কেন, কারণটা কি? অথচ যখন আমরা ইলিশ রপ্তানি করে লাভবান হতাম বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময়, তখন আমরা একাধিক স্ট্যাটাস দেখেছি আজকে যারা উপদেষ্টার আসনে বসেছেন তাদের এটার প্রতিবাদ করতে দেখেছি, প্রতিরোধ করার জন্য কিন্তু ডাকও তারা দিয়েছিলেন। আমরা নিশ্চয়ই ভুলে যাইনি বাড়ি ভাই। এবং আমরা আরো দেখলাম যে তারা ইন্ডিয়া থেকে রেলের বগি কিনে নিয়ে আসছেন, রাইট? এবং অথচ ইন্ডিয়ার সাথে আওয়ামী লীগের আমরা দালাল বিক্রি করে দিচ্ছেন, আমরা সব স্বার্থ বহির্ভূত, দেশের স্বার্থ বহির্ভূত কাজ করছি, এই ধরনের সস্তা সস্তা বক্তব্য দিয়ে তারা কিন্তু বাংলাদেশের মানুষকে, একটা অংশকে তো অবশ্যই আমি বিশ্বাস করি একটা ভারত বিরোধিতা একটা তৈরি করার চেষ্টা করেছেন এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সার্থকও হয়েছেন। অথচ এখন তারা কিন্তু তার চেয়ে অনেক বেশি ভারতকে আসলে তোষণ করছেন এবং নিজের অনেক আগে, যেমন সাইফুর রহমান অর্থমন্ত্রী থাকার সময় বাংলাদেশের মারুতি গাড়ির ব্যবসা অবাধিত করতে জাপানি রিকন্ডিশন গাড়ি আমদানি বন্ধ করেছিলেন। হ্যাঁ, তো চিন্তা করেন। এবং এইগুলো, এবং আরেকটা কথা, বিএনপি বলেন বা যে আজকের ইউনূস বলেন বা যেই বলেন যে আওয়ামী লীগ আসলে কি কি রাষ্ট্রবিরোধী চুক্তি করেছিল, তোমরা বাতিল করছো না কেন? বা সেগুলো তোমরা জনগণের সামনে উপস্থাপন করছো না কেন? চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দাও যে আওয়ামী লীগ ভারতের সাথে এই চুক্তিটা করেছিল যেখানে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি, তার চাইতে বরং ভারতের স্বার্থ বেশি রক্ষা হয়েছে। এত কিছু বলতে পারছে। একটা কথা বলি খুবই মজার, সেটা হচ্ছে আমাদের দেবপ্রিয় ভট্টাচার্য, রাইট? দেবপ্রিয় ভট্টাচার্য বলেছে না যে আমরা 234 বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে আওয়ামী লীগ সরকার। এখানে আমি একটু দেখে বলি বিষয়টা, যে আওয়ামী লীগ আমলে 15 বছরে 234 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়ে গেছে। সেই হিসাবে তাহলে আজকের জিডিপি তাহলে কত হবার কথা ছিল বলেন? কারণ 2024 সালে আমাদের যে জিডিপি ছিল সেটা ছিল 450 বিলিয়ন মার্কিন ডলার, রাইট? যেটা সে আওয়ামী লীগ সরকার রেখে গেছে 450 বিলিয়ন মার্কিন ডলার। তার সঙ্গে আপনি যোগ করেন 234 বিলিয়ন মার্কিন ডলার, তাহলে কত? 684 বিলিয়ন মার্কিন ডলার হয়ে যাওয়ার কথা ছিল না? এক বছরের বেশি তো হয়ে গেছে। তাহলে দেখাক আমাদেরকে এই ধরনের সস্তা সস্তা বুলি। এবং এই মাহফুজ আনাম এবং প্রথম আলোর মতিউর রহমান, এদিক দিয়ে ডক্টর দেবপ্রিয়, এই তিনজনে মিলে এখন একটু বলবেন যে আমাদের লোকাল ভাষায় বলি গ্যারাকলে পড়েছে। হ্যাঁ, আমরা বলি এটা। সেটা হচ্ছে যে ওনারা ভাবছেন যে ওনারাই একদম সবকিছু মিলে রাষ্ট্রকে শোষণ শাসন সব করতে পারবেন। তো যখন দেখছেন যে জামাত শিবিরের মানে এই শিবির টিবির জিতছে সব জায়গায়, ওনারাদের একটু বোধহয় নড়ে চড়ে বসেছে। একটা রাউন্ড টেবিল দেখলাম ওনাদের, সেখানে একজন নারী সদস্য, সেখানে একজন খুব ইন্টারেস্টিং একে আজাদ, ব্যবসায়ী সদস্য হিসেবে, যিনি, আমি আজাদ ভাইকে আমি চিনি পার্সোনালি, উনি আমাকে চেনেন এবং ওনাকে আমি ভীষণ বঙ্গবন্ধু ভক্ত হিসেবে জানি। এবং উনি নমিনেশন না পেয়ে উনি বিক্ষুব্ধ আর কি, নমিনেশন না পেয়ে। তো উনিও দেখলাম যে ওনাদের সাথে অ্যাড হয়েছে। ভেরি ইন্টারেস্টিং। তার মানে কি আমি যদি আজকে এই পক্ষ ত্যাগ করে যাই, আমাকে ওনাদের সাথে কিন্তু অ্যাড করে নেবেন রাউন্ড টেবিলে। মানে একটা খিচুড়ি। হ্যাঁ, মানে যার যার স্বার্থের জন্য কিছু মানুষ আসলে এক হয়েছে, এদের কারো কোনো আদর্শ নাই, কোনো কমন আদর্শ কিন্তু নাই বাড়ি ভাই, খেয়াল করেছেন? অথচ এই প্রথম আলো ডেইলি স্টার 111 এর ফাইলগুলো দেখেন, প্রতিদিন খালেদা জিয়া, তারেক, মামুন, ফালু এদের করাপশন নিয়ে প্রতিদিন লিড করেছে। 21 আগস্টের ঘটনাটা, জজ মিয়া নাটক, এগুলো তারা কিন্তু মিডিয়ায় নিয়ে এসেছে। কিন্তু এরপরে 2008 এর ইলেকশনে আওয়ামী লীগ আসার পরে তারা কি করলো, আর্কাইভটা লুকিয়ে ফেললো। ওইটা লুকিয়ে ফেললো। আগামীতে কি লুকাবে আমি জানি না, কারণ তারাই এখন যে প্রকাশ্যে একটা অবস্থান নিয়ে ফেলেছে আওয়ামী লীগের চাইতে জামাত ভালো।
এবং আরেকটা জিনিস, তাদের কিন্তু বিষয়টা এখন একটু হয়তো বা কৌশলগত কারণে অফ রয়েছে, ওই যে -2 ফর্মুলা। একটা বিষয় আমি জানি না আপনি কিভাবে দেখছেন, তারেক রহমান এখনো কেন দেশে ফিরতে পারছে না? এখন তো আওয়ামী লীগ সরকার নেই, তাদের সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, রাইট? এখন কেন তারেক রহমান দেশে ফিরছে না? আজকে বিএনপির একজনের কথা শুনছিলাম, তাদের সবচেয়ে বড় ভয় নাকি তারেক যে নিরাপত্তা। এখানে নিরাপত্তার বিষয়টা নিয়ে তারা সবচেয়ে আসলে ব্যাপার হচ্ছে ওই যে কথা চোরের মনে পুলিশ পুলিশ না, মানে কার কারণে সে নিজেকে অনিরাপদ মনে করছে? এখন তো আওয়ামী লীগ নাই। এই যে অপরাধগুলা 21শে আগস্ট থেকে আরম্ভ করে এত ঘটনা, খালাস দিলেই কি মাপ? আইবি রহমান কি মরে নাই? এতগুলা মানুষের শরীরে গ্রেনেড যে ক্ষত নিয়ে মানুষগুলা যে আছে, কোর্টের মাধ্যমে খালাস দিয়ে তো খালাস হয় না এগুলা। আমি সেটা মনে করি না। আমার কাছে মনে হচ্ছে উনি আসলে জামাতকে ভয় পাচ্ছেন। কারণ জামাত তো খুনের রাজনীতি করে, সেটা তো নতুন কিছু না। আমাদের যে শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে সেটা তো জামাতের তাদেরই প্ল্যান, তাদেরই পরিকল্পনা, সমস্ত কিছু তাদের। এবং আমাদের ৩০ লক্ষ শহীদের যে হত্যার দায় সেটা থেকেও জামাত শিবির নিজেকে আসলে দায়মুক্ত করতে পারবে না। করার চেষ্টাও তারা করছে না, এটা ঠিক। তো জামায়াতের এখন প্রধান শত্রু কিন্তু বিএনপি। বিএনপি এবং আওয়ামী লীগ না। কারণ আওয়ামী লীগের মানুষ কোনোদিনও জামাতকে ভোট দেবে না। আমরা তো আছি। এখন যদি বিএনপিকে তারা মাইনাস করতে পারে, এই ভোটগুলো কিন্তু জামাতের বাক্সে যাবে। বিএনপি এবং জামাত এরাই কিন্তু উভয়ের শত্রু। এবং এটা যদি, আমি জানি না তারা কতটা কিভাবে নিচ্ছেন, এবং জামাত যেহেতু খুন খারাপি করে, সো তার কাছে এটা কোনো ম্যাটার না। তার যদি তারেক রহমানকে মাইনাস করে তার যদি সমস্ত প্রবলেম সলভ হয়ে যায়, তাহলে সেটা কেন করবে না? আমরা তো ছোটবেলায় এখন তো জামাতের ক্ষমতায় যাওয়ার প্রধান বাধা হচ্ছে তারেক রহমান। একদম, একদম। এবং বাড়ি ভাই, আমরা যখন ছোট, ধরেন প্রাইমারি স্কুলে পড়ি, তখন যে বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে আমরা দেখতাম যে শুধু রক কেটে দিত শিবির, রাইট? কাউকে যদি তার মনে হতো যে সে তার শত্রু বা তার কাজের বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাকে ধরে রক কেটে মেরে ফেলতো। এবং এটা কিন্তু রেগুলার। আমরা তখন এমন হয়েছে যে বানান করে পত্রিকা পড়তে শুরু করেছি। আমি তো জোরে পড়তাম। তখন থেকে শুরু করে আমি, মানে আমার মনে হয় ৯৬ পর্যন্ত, আমি কি ভুল বলেছি? এই পর্যন্তই আমি দেখেছি যে রেগুলার রক কাটছে শিবির। এবং তখন তো ছাত্র শিবির আর ছাত্র দল ফাইট হতো প্রচুর ক্যাম্পাসে। তো সেখানে তারেক রহমানকে মোটামুটি মাইনাস করলেই তো জামাতের প্রবলেম সলভ হয়ে যায়। আর এখন তারা তারেক রহমানকে কিছু একটা করে আওয়ামী লীগ দোষটা চাপে দিতে পারবে। হ্যাঁ, এটাও তো একটা সুযোগ থাকবে, কিন্তু এটা বিএনপি বিশ্বাস করার কোনো সুযোগ নেই। কারণ আওয়ামী লীগ ইতিপূর্বে ইভেন ২১শে আগস্ট যে ঘটনা ২০০৪ সালে বিএনপি ঘটিয়েছে রাষ্ট্রযন্ত্রকে একদম ব্যবহার করে, তার পরবর্তীতে আওয়ামী লীগ অনেক বছর ক্ষমতায় ছিল, এরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি। এবং এরকম ঘটনা ঘটলে এবং আমরা জানি যে সজীব ওয়াজেদ জয়কে এই মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতেও কিন্তু হত্যা করার চেষ্টা করা হয়েছে। তো সেরকম কোন রকম ঘটনা খালেদা জিয়াকে বা তারেক রহমানকে কখনোই করা হয়নি। আমরা জানি যে আমাদের নেত্রীকে কতবার হত্যার জন্য, ২১ বার, রাইট? ২১ বার হত্যার চেষ্টা করা হয়েছে। সো মানে এটা বিএনপির, মানে বিশ্বাস করতে চাইলেও আসলে এটা কেউ আমলে নিবে না। কারণ আওয়ামী লীগের ইতিহাসে এরকম কোনো ঘটনা নেই। আমরা একটু বিদেশি পীররা, আপনি দেখেন বিদেশি পীররা কেবলা চেঞ্জ করে ফেলেছে, কিন্তু এনসিপিও না, বিএনপিও না, তাদের কেবলা কিন্তু জামাত। মানে এনসিপি তো আসলে একটা বোগাস। এনসিপি মানে এটা কিংস পার্টিরও আমি মানে সেই সম্মানটা আমি দিতে চাই না। ইউনূস চেষ্টা করেছে, ইউনূস ২০০৭ সালেও চেষ্টা করেছে, এবারও চেষ্টা করলো। এনসিপি আসলে জামাত শিবির। মানে জামাত শিবির তো আবার বুঝা গেল ইউনূস যে পলিটিক্যালি একটা কুফা, সে নিজে দল করতে পারে নাই, যে দলটাকে করতে চাইলো সেটাও ব্যর্থ হয়ে গেছে। তাদের পলিটিক্যাল পার্টি হবে না।
না, ওনাকে তো জনগণ 2007 সালে একদম মুখ ফিরিয়ে নিয়েছে। উনি তো যে আহ্বান জানিয়েছিলেন এবং নোবেল পেয়ে নাচতে নাচতে একটা দল গঠন করে ফেললেন। হ্যাঁ, হ্যাঁ, যে ভেবেছে মানুষজন একদম পাগল হয়ে যাবে, রাস্তার নামে হবে নোবেল, গাড়ির নাম হবে নোবেল, বাসের নাম হবে নোবেল, এই বাংলাদেশের নাম হয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ, এরকম একটা কিছু হয়তো ভেবেছিল। তো দেখলো যে ঘটনা তা না। কারণটা হচ্ছে, হ্যাঁ, ওনার নোবেল প্রাপ্তিতে আমরা খুশি হয়েছি, আনন্দিত হয়েছি, কিন্তু পরক্ষণে আমরা দেখেছি যে এই লোকটি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য কখনোই কিছু করেনি। ওনার যে গ্রামীণ ব্যাংক, সেটা হচ্ছে মানুষকে নিঃস্ব থেকে নিঃস্বতর করে নেওয়ার একটা প্রক্রিয়া। এবং উনি যে পরিমাণ সুদ নেন এই মানে ইয়ে দিয়ে, ঋণ দিয়ে, এবং ওনার এই গ্রামীণ ব্যাংক হচ্ছে মানুষকে ঋণ মুক্ত নয়, ঋণ যুক্ত করার আসলে প্রক্রিয়া, মানুষকে ঋণের জালে আবদ্ধ করার একটা ফাঁদ। এই ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছে হাজারে হাজারে লাখে লাখে মানুষ। এই ফাঁদে পড়ে যে হয়তো ঘরে একটা গরু ছিল, হাল চাষ করতো, সেই গরুটা দিয়ে, সেই গরুটা বিক্রি করেছে, টিনের চাল বিক্রি করে দিয়েছে। এই হচ্ছে ইউনুস। তো সেই মানুষটাকে আপনি নোবেল পেয়েছেন, এটা তার কারণে আমি কেন খুশি হব? আপনি আমাকে বলেন বাড়ি ভাই, আপনার একটা অ্যাচিভমেন্ট, সেটা আমি তখনই খুশি হব যখন আপনি আমার ন্যূনতম কাজে লাগেন, আপনি যখন আমার ন্যূনতম উপকারে আসেন, তাই না? মানে যখন আপনি একটা ভালো মানুষ। তো আমরা তো তখন বুঝি নাই 2006 সালে 7 সালে, পরবর্তীতে এখন তো বুঝতে পেরেছি যে এই নোবেলটা অ্যাকচুয়ালি ওনাকে দেয়া হয়েছে, ওনাকে অ্যাকচুয়ালি ইনভেস্ট করা হয়েছে, ওনাকে তৈরি করা হয়েছে আজকের বাংলাদেশ তৈরি করার জন্য, নাথিং এলস। এবং এই 5 আগস্ট না আসলে দেশের মানুষ এই লোকটাকে চিনতো না আসলে। এই লোকটা যে কি পরিমাণ খারাপ লোক, মানুষ চিনতে পারতো না কিন্তু। হ্যাঁ, সময় তো একরকম থাকে না, সময় বদলে যায়। আর বাংলাদেশের মানুষ মানে শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নেয়, আমি বিশ্বাস করি। তারা দেখছে, তারা একটা মানে ভুলের জালে আটকা পড়েছিল। এবং এই যে ইউনুসকে আশাকে কেন্দ্র করে, আপনারা তো আওয়ামী লীগের কথা বলছেন, আমি কিন্তু আওয়ামী লীগের চাইতেও অনেকের ভিতরে বেশি উৎসাহ দেখছি তাকে আসলে ঘৃণা জানানোর জন্য, যারা কোনো কালেই আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল না। এবং জুলাই আগস্টে এরা প্রত্যেকেই আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছিল, কারণ তারা দেখতে পাচ্ছে যে তাদের একটা ভুলের কারণে বাংলাদেশের আজকে কি অবস্থা। এই গিল্টি ফিলিংস থেকে কিন্তু তারা বেশি আসলে আরো আগ্রহী। মানে আমাকেও তো অনেকে নক করছে, কি অবস্থা জানতে চাচ্ছে সবকিছু, আমি জানি কিনা, বা যোগাযোগ করার চেষ্টা করছে। আমি দেখছি যে তাদের উৎসাহ কিন্তু অনেক বেশি। এরা এরা কবি, এরা শিল্পী, এরা সাহিত্যিক, এরা বুদ্ধিজীবী, এরা মার্কিন যুক্তরাষ্ট্রে মানে অনেক মানে ইউনিভার্সিটি গুলোতে পড়ান, খুব ভালো পজিশনে আছেন বিভিন্ন জায়গায়। তাদের মধ্যে কিন্তু আমি দেখছি যে এই ঘৃণা ভাবটা অনেক প্রবল। মানে তাদের এই শ্রেণীটাকে আসলে সচেতন হওয়ার কারণে তারা দ্রুত বুঝতে পারছে, এবং এই যে ভবিষ্যতে আরো কি হতে পারে এই আশঙ্কা থেকে তারাও, আমার বিশ্বাস এবং আমি যতটুকুন জানি যে তারা এই 26 তারিখে যে মহাসমাবেশ 47th স্ট্রিট ফার্স্ট এভিনিউ ম্যানহাটনে, তারা সবাই উপস্থিত হবেন। কেউ গান গাইবেন, গানের মাধ্যমে প্রতিবাদ করবেন, কেউ কবিতার মাধ্যমে প্রতিবাদ করবেন, কেউ বক্তৃতার মাধ্যমে প্রতিবাদ করবেন, কেউ একটা ছোট্ট প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে যাবেন। আমাদের পুলিশ ভাইদেরকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে সিরাজগঞ্জের এনায়েতপুরের, ওইটা আমি ভুলতে পারি না। তার মধ্যে একজন ছিলেন গর্ভবতী পুলিশ কর্মকর্তা, উনি বলছিলেন যে আমার গর্ভে সন্তান আছে, আমাকে মাফ করে দাও। এবং ওই লাইফটা কিন্তু আমি শেয়ার করেছিলাম বাড়ি ভাই, তখন আমি বাংলাদেশে। এবং তারা কিন্তু আগুন দিয়ে লাইভ করেছিল, উৎসাহের সাথে বলছিল যে সব পুলিশ আটকা পড়েছে। সেই লাইভটা আমি শেয়ার করেছি, পরে আমি জানি না, দেখতে হবে যে ডিলিট করে দিয়েছে কিনা। তারপর মেরে মেরে একজন পুলিশ কর্মকর্তাকে দেখলাম ঝুলিয়ে রাখছে আপনার এই ফ্লাইওভারে, এবং ঝুলিয়ে রেখে তারপর তাকে পেটাচ্ছে। এই যে নির্মমতা, এই যে নৃশংসতা, এই পুলিশ পরিবারের এই ভাইদেরকে পরিবার নেই, তাদের মা ছিল না, তাদের বাচ্চা ছিল না, তাদের স্ত্রী ছিল না, তাদের যে বুকের হাহাকারটা, এটা কোথায় যাবে? এটা কি বাতাসে মিলিয়ে যাবে? এটা বাতাসে মিলিয়ে যাবে না। এটা ক্ষোভ হয়ে, প্রতিরোধ হয়ে কিন্তু ইউনুসকে একদম সমূলে বিনাশ করে দিবে। এবং জামায়াত শিবিরের সাথে যুক্ত ছিল, বিএনপির সাথে যুক্ত ছিল। এই যে খুনাখুনি, হানাহানি, এই যে আপনি কলকারখানাগুলো যে পুড়িয়ে দিলেন,
এই যে মানে এই ধরনের গাজীকে আমরা দেখেছি কতবার করে পোড়াচ্ছে। আরে ভাই, এটা তো দেশেরই সম্পদ ছিল এবং এখানে কত মানুষ কাজ করে। মার্কেটটা পুরোপুরি ইন্ডিয়ার কাছে চলে গেছে, জাপানের কাছে চলে গেছে, অথচ বাংলাদেশের মানুষ সস্তায় টায়ার কিনতে পারতো গাজীর ওই কারখানার জন্য। এবং যে বেক্সিমকোর, আপনি যত ফ্যাক্টরি ছিল সবগুলোকে আপনি জ্বালিয়ে দিয়েছেন, বা মানে আওয়ামী লীগের যত মানুষের ছিল, কিন্তু শেষ পর্যন্ত তো এরা এখানে কিন্তু শ্রমিকরা যার কাজ করে তারা কিন্তু আওয়ামী লীগ বিএনপির ছিল না, একদম খেটে খাওয়া মানুষ, এইটা দিয়েই তাদের সংসার চলত এবং এইটার কোনো রিপ্লেসমেন্ট কিন্তু হয়নি। আপনি তাদেরকে কি করেছেন এখন? এই যে 30 লক্ষ শ্রমিক বা অন্যান্যরা যারা বেকার হয়েছে তাদেরকে জন্য আপনি কি করেছেন? 26 লক্ষ না ভারতীয়রা কাজ করতো? আপনি সেই 26 লক্ষ ভারতীয়কে তাড়িয়ে দিলেই তো আপনি এদেরকে রিপ্লেস করতে পারেন, তাই না? আসিফ নজরুলের সেই কথা অনুযায়ী একজন ভারতীয়কে দেখলাম না যে এরপর আর খুঁজে পাওয়া যাচ্ছে। এরকম মিথ্যা কথা বলে বলে, এরকম মিথ্যা ন্যারেটিভ তৈরি করে করে তারা কিন্তু জুলাই আগস্টটাকে তৈরি করেছিল এবং এই ন্যারেটিভ গুলো তৈরি করার পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্ট করেছে বিভিন্ন কান্ট্রি, আমরা সেটা এখন জানি। এবং সেই ষড়যন্ত্রের ফলে আজকে ইউনূস জাতিসংঘে আসছেন। জাতিসংঘে উনি কি বলবেন? কারণ ওনার এই কথাগুলো জানে, উনি কি বক্তব্য দিবেন? মির্জা ফখরুল যে আসছেন, ন্যূনতম মান সম্মান বোধ থাকলে উনি কি জাতিসংঘে বক্তব্য দিবেন? উনি অতিথি হয়ে পেছনে বসে থাকবেন, যেরকম আমরা বসে থাকতাম। মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিতেন, হ্যাঁ আমরা অতিথি হিসেবে যেতাম না, আমি আমাদের ডিউটি পালন করতে যেতাম অফিসিয়ালি। উনার এরকম দর্শক সারিতে বসে থাকবেন? মানে এরকম পরিস্থিতি হয়ে গেছে বিএনপির এখন একেবারে। মাঝখান দিয়ে প্যারালাল বানিয়ে দিল আব্দুল্লাহ তাহের, মির্জা ফখরুল আর আক্তার, এরা প্যারালাল এবং তারা অন্যরা ইউনুসকে বডিগার্ড হিসেবে মানে আসবে, ঠিক আছে, মানে বিএনপিটা মানতে আমারই কষ্ট হচ্ছে। তো বিএনপির যারা এখানে আছেন কর্মী সমর্থক, মানে জানি না, এরকম ঘটনা আমরা কখনো দেখিনি, এই পর্যায়ে কখনো দেখিনি। এবং এই লোকটা মানে কি কানি, ইউনুসের কথা বলছি, কি পরিমাণ কানি একটা লোক। সে যখন বাচ্চা তখন সে লাইব্রেরিতে পড়তে যেত, তো লাইব্রেরিতে পড়তে যেয়ে দেখে যে মানে পত্রিকা পড়তেন, তা আমরা ওই যে বিভিন্ন ফিল আপ করতাম না, কুইজ টুইজ অনেক কিছু, তো তখন দেখছেন যে এই কুইজটা ফিল আপ করে অমুকে জিতে নিয়েছে, পরবর্তীতে 1 বছরের জন্য সে পত্রিকাটা ফ্রি পাবে। সে কত বড় চতুর এবং দুষ্টু প্রকৃতির মানুষ, সে সঙ্গে সঙ্গে ওখানে চিঠি লিখেছে যে আমার ঠিকানা চেঞ্জ হয়ে ওই ছেলেটার নাম, নিজের নাম দিয়ে তার অ্যাড্রেসটা দিয়েছে এবং পরবর্তীতে 1 বছর সে ফ্রি পত্রিকা পড়েছে। মানে বাচ্চা বয়স থেকে এটা নষ্ট হয়ে গেছে, একদম ছোটবেলায়। আমরা যদি আমাদের বাচ্চা এরকম কিছু করলে আমরা তাকে শাসন করতাম, আমরা জানতে চাইতাম যে এই পত্রিকাটা ফ্রি কেন আসছে তোমার কাছে, কি ঘটনা, এবং আমরা কিন্তু কখনো এটাকে অ্যালাউ করতাম না। মানে অ্যাটলিস্ট আমাদের বাচ্চা, আমরা সবার আগে কি চেয়েছি, একটা ভালো মানুষ হোক, তারপর অন্য কিছু। এবং এর পরিবারকেও সেটা তারা দেখেছে, 1 বছর এরকম পত্রিকা আসছে এবং যেই বাচ্চাটা এতটা চতুর এবং দুষ্টু প্রকৃতির নষ্ট হয়ে গেছে, সে নিশ্চয়ই একটা নষ্ট কাজ করে থেমে থাকেনি, তার এরকম আরো অসংখ্য উদাহরণ আছে। এবং সেটা আমরা এখন দেখছি যে ওভারঅল মানুষটা ছোটবেলা থেকে নষ্ট হয়ে গেছে আসলে, এখন আর তাকে কি বলবেন এই বয়সে এসে। আরেকটা বিষয় বলি, ধরেন উনি যাদেরকে ঘিরে আছে তারা কিন্তু ধর্মভিত্তিক, ধর্মটাকে ঘিরে মানে ধর্মটাকে পুঁজি করেই তারা রাজনীতিটা করে। এবং মোহাম্মদ ইউনুস আমরা জানি উনি ধর্ম বিশ্বাস করেন না, তা দিয়ে আমার কোনো আপত্তি নেই, এটা ওনার একান্তই ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, কিন্তু উনি দেখেন কিভাবে এখন এদের দ্বারা পরিচালিত হচ্ছে, মানে আদর্শের আটাও কারো মধ্যে নেই। জামাত না হয় বুঝলাম যে কৌশল হিসেবে নিয়েছে, তারা ইউনুসকে হজম করছে। জামাতের যদি প্রয়োজন হয় তারা ইউনুসকে একদম শুলে চড়াবে, নাস্তিক হিসেবে তাকে কতল করে দিবে, এটা নিয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। এবং সেটা করবে যদি তাদের ততক্ষণ ইউনুস বেঁচে থাকে বা জামাতের হাতে যদি কখনো এই সুযোগ আসে, এটা করবেই। কিন্তু ইউনুস কি করছে? উনি তো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আমরা যারা ছাত্রদের সামনে দাঁড়াই, আমাদের তো মিনিমাম সৎ থাকতে হয়, নাহলে দাঁড়াবেন কিভাবে আপনি? আমাদের কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে দায়বদ্ধ থাকতে হয় না, আমরা দায়বদ্ধ হচ্ছে আমাদের ছাত্রদের কাছে। এবং ওই যে আমরা বলি না যে বাংলাদেশে তো আমাদের শিক্ষকদের বেতন
বা অন্যান্য সুযোগ সুবিধা অন্যান্যদের চেয়ে অনেক কম। শিক্ষকরা বেঁচে থাকে ছাত্রদের ভালোবাসায়, শিক্ষার্থীর ভালোবাসায়। উনি কি করে দাঁড়ান? হ্যাঁ, উনি এখন সামনে ছাত্রদেরকে পাচ্ছেন না, কিন্তু ওনার যারা প্রাক্তন ছাত্র তাদের সামনেও তো দাঁড়াতে হয়। আমরা কিন্তু আমাদের শিক্ষকদের পেলে পায়ে হাত দিয়ে সালাম করি এখনো। আমি তো যথেষ্ট বুড়া হয়ে গেছি, কিন্তু পেলে কিন্তু পায়ে হাত দিয়ে সালাম করবো। মানে এই যে রেসপেক্টটা, সেখান থেকে উনি অ্যাকচুয়ালি এনজিওতে ঢুকে এনজিওটা করে উনি পুরোপুরি মানে বাণিজ্যের বাইরে উনি আসলে আর কিছুই বোঝেন না। তো দেখা যাক আমরা মানে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী দেশপ্রেমিক যে বাংলাদেশিরা আছেন তারা তাদের ক্ষোভ অবশ্যই এদেশের আইনকে সম্মান জানিয়ে আইনের আওতায় থেকে তারা জানাবেন, এবং বিশ্ব যে নেতৃবৃন্দ আসছেন ইউএন সম্মেলনে তাদেরকেও জানাবেন, ইউনেসের মুখোশ সবার সামনে তুলে ধরবেন। এবং আমি জানি যে তারা লিফলেট ছাপাচ্ছেন, তারা ব্যানার ফেস্টুন সব তৈরি করছেন বা করেছেন। তারা জানান দিবেন ইউনেসের এই যে কুকৃতি, একটা এত মানে সম্ভাবনাময় একটা দেশকে এই যে ধ্বংস করে দেয়া, এবং মাত্র 11 মাস 12 মাস 7-8 মাসের মধ্যে, এটার জন্য আমরা দেখি যে বিশ্ব নেতৃবৃন্দ ওনাকে পরে কিভাবে ট্রিট করে। কালকে সেই দিন। হ্যাঁ, আমাদের এখানে আজকে আসলে 20 তারিখ, তো ওনার আমাদের 21 তারিখ আজকে গেল। হ্যাঁ, আমাদের 20 তারিখ, তো পরশু। মানে আমরা আসলে মানে এত ঘৃণা জানানোর আসলে ভাষা নেই, যদি আমি আমার দিক থেকে বলি যে উনাকে যে আমি কি ভাষায়, কারণ আমি তো ওরকম উনার যারা মানে ফলোয়ার্স বা উনার যারা সহযোদ্ধা সহকর্মী তাদের মতো অশালীন বক্তব্য দিতে পারবো না, গালাগালও করতে পারবো না এক একজনের ভাষা। কিন্তু এই যে আমি যা কিছু বলছি এটাই হচ্ছে আমার আসলে ঘৃণা জানানোর সবচাইতে মানে সর্বোচ্চ ঘৃণা জানানোর ওয়ে। আমি এর চেয়ে আসলে বেশি কিছু করতে পারবো না। তো আমিও জানাচ্ছি আপনার মাধ্যমে সর্বোচ্চ ঘৃণা জানাচ্ছি, মানে এত ঘৃণা কোনোদিনও কাউকে করেছি বলে আমার জানা নেই। এবং আমার এই মানে আমি আমার নিজেরই আসলে আমি একটা মানুষের ভিতর যখন ঘৃণা থাকে এরকম পরিমাণ, সে নিজেও স্বস্তি বোধ করে না। আমি নিজে স্বস্তিতে নেই আসলে মোহাম্মদ ইউনূসকে নিয়ে। আমি আশা করছি যে প্রবাসী বাংলাদেশিরা উপযুক্ত জবাব ওনাকে দিবেন। ওই যে একটা কথা আছে না, বড় প্রেম শুধু কাছে টানে না, দূরেও ঠেলে দেয়। সবাই এমন টের পেল এই মানুষটা যে কত বড় ফ্রড, সেটা কিন্তু সবাই টের পেয়ে গেছে। এবং টের পেতে পেতে বাংলাদেশ একদম ধ্বংসের দ্বার প্রান্তে। বলতে পারছে না, অনেক লাল বদর লজ্জায় বলতে পারছে না। লজ্জার কিছু নাই বাড়ি ভাই, লজ্জার কিছু নাই। সারা জীবন এই অনুভূতিটাকে এই যে মানে এই কষ্টটাকে বয়ে নিয়ে বেড়ানোর চাইতে আপনি বরং প্রতিরোধ প্রতিবাদে সামিল হন। এবং ওনারা যদি আজকের প্রতিরোধ প্রতিবাদে সামিলও না হয়, ওনারা নিজেরা কি ক্ষমা করতে পারবে না, তাই না? আমরা ৭১-এ অনেকে শুনেছি যে মানে মুক্তিযুদ্ধে যাননি, পরবর্তীতে নিজেকে খুব ফিলিংস ছিল যে আমি কিছুই করতে পারলাম না, যে আমি কেন গেলাম না। সবার সাহস তো আসলে একরকম না। ওই যে বললাম যে যার যতটুকুন সম্ভব, আর এদেশে তো খুব সহজ, আপনি তো একটা প্ল্যাকার্ড নিয়েও দাঁড়িয়ে যেতে পারেন, আপনার তার কিছু করার দরকার নেই। আপনি স্লোগান দিতে পারেন না, লজ্জা পান, ওকে দরকার নেই। আপনি একটা প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যান, সেটাই তো যথেষ্ট। সেটাই হবে কিন্তু। হ্যাঁ, আমরাও আমাদেরও মানে যতটুকুন জানি ওরকমই আমরাও শুনছি যেরকম হবে, এবং দেশের বাইরে থেকে অনেকে আসছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র তো অনেক বিশাল দেশ, বিভিন্ন স্টেট থেকে সবাই যাচ্ছে। ৫৫টা স্টেট থেকে লোক আসছে। একটা জিনিস বুঝেন যে নিউ ইয়র্কে এই যে সবাই গাটের টাকা খরচ করে, গাটের পয়সা খরচ করে যাচ্ছে শুধু ঘৃণা জ্বালানোর জন্য। তবে আরো কৌশল আসলে নিতে হবে, শুধু ঘৃণা প্রকাশটাই শেষ না। ইউনূসকে একদম স্থবির করে দেওয়ার জন্য আরো ধরনের কৌশল, যেমন ধরেন আপনারা মেইল করতে পারেন প্রত্যেকে যার যার জায়গা থেকে। আপনারা জাতিসংঘে মেইল করতে পারেন, আপনারা স্টেট ডিপার্টমেন্টে মেইল করতে পারেন। আপনারা কারণ ইউনূসের হাত ধরে কিন্তু জঙ্গিবাদের উত্থান হচ্ছে বাংলাদেশে আমরা জানি। তো এখানে যারা কাউন্টার টেররিজমের
যারা আছেন তাদেরকে আপনারা মেইল করতে পারেন। এখানে যেসব মানবাধিকার সংগঠনগুলো আছে তাদেরকে মেইল করা যেতে পারে, তাই না? জাতিসংঘে যারা আমাদের বিভিন্ন এইড দেন যারা, বা আরো অনেক সংস্থা আছে, তাদেরকে আপনারা মেইল করতে পারেন। এবং এইসব ইমেল অ্যাড্রেস পাওয়াটা খুব ইজি, কিন্তু গুগলে গেলেই কিন্তু আপনি সেই প্রতিটা প্রতিষ্ঠানের ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন। আর এখন তো আরো সহজ আছে, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন যে ইমেল অ্যাড্রেসটা আমি কোথায় পাবো, সেই আপনাকে ইমেল অ্যাড্রেস সহ সবকিছু দিয়ে দেবে। সো আপনারা যারা মনে হচ্ছে এই বছরের ইউনিস এক না, গত বছরের ইউনিসের অপরাধ এবছর ইউনিস অনেক বেশি। হ্যাঁ, এবং আরেকটা তথ্য আমি বলি যে আপনারা অনেকে হয়তো আসতে পারবেন না, মানুষের জব থাকে, নানা ধরনের প্রবলেম থাকে, যারা আসতে পারছেন না এই নিউ ইয়র্ক পর্যন্ত, তারা একটা মেইল করেন, সব জায়গায় আপনি ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন, আমি তো শিখিয়ে দিলাম। মেইল করে ইউনুস কি করেছে বাংলাদেশে সেগুলো আপনারা জানান, বিশ্ব নেতৃবৃন্দকে জানান। শুধু যে আপনাকে আমেরিকাতেই জানাতে হবে তা না, বিশ্ব নেতৃবৃন্দকে জানান। আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে লেখেন, আপনি এক্স হ্যান্ডেলে লেখেন, এক্স হ্যান্ডেল তৈরি করেন, কারণ এক্স হ্যান্ডেলে বিদেশিরা অনেক বেশি দেখতে পায়। এই সব কিছু মিলে অনেকভাবেই, কারণ আমার দেশ, ভাই দেশটা কিন্তু আমাদের, এটা ইউনুসের দেশ না। ইউনুস দেশটাকে ওন করে না। আজ পর্যন্ত আমরা এমন কোন মানে ওনার কাছ থেকে এমন কোনো প্রমাণ দেখি নাই যার কারণে মনে হয়েছে বাংলাদেশটা ওনার দেশ। এই যে আপনি এত বছর দূরে থাকেন, আপনি দেখা যাচ্ছে যে এই ছোট ছোট বাচ্চাদেরকে নিজের পয়সা খরচ করে এর কাছ থেকে 2 টাকা নিয়ে, ওর কাছ থেকে 5 টাকা নিয়ে হলেও আপনি কিন্তু খাওয়াচ্ছেন বাচ্চাদেরকে। কারণটা কি? আপনি ওন করেন। ওই বাচ্চাদেরটা খেলে ওই খাবারটা আপনার পেটে ঢুকে যায় বাড়ি ভাই, মনে হয় যে আপনি খাচ্ছেন। এরকম কোন দৃষ্টান্ত কেউ ইউনুসকে দেখাতে পারবেন? এ পর্যন্ত দেখাতে কিন্তু পারবেন না। ওই গ্রামগুলোতে এত ঋণগ্রস্ত মানুষ, সে এই এনজিও থেকে টাকা নিয়ে ওই এনজিও এর ঋণ ইয়ে করে এইভাবে একটা চক্রে আবদ্ধ হয়ে গেছে মানুষগুলা, গরিব মানুষগুলা। এবং বেরোতে পারছে না, কারণ এটা না আমার নিজের চোখে দেখা। মানে এই যে টিনের চাল নেওয়াটা, এটা আমি আমার গ্রামে আমি দেখেছি, আর সুইসাইড করতে দেখেছি। এগুলো কিন্তু আমার এমন না যে আমি অনেক দূর থেকে আমি এটা দেখেছি। সো আমি আমার মানে আগে তো মানুষ অনেক দরিদ্র ছিল বাড়ি ভাই। আপনার আওয়ামী লীগের এই 16 বছর 7-8 মাস এই শাসন আমলের ফলে মানুষের আর্থিক অবস্থার ব্যাপক উন্নতি হয়েছে, কিন্তু আমরা যখন শৈশবে ছিলাম তখন তো অনেক দরিদ্র মানুষ, শৈশব কৈশোরে দেখেছি। তো সেই অবস্থায় আমার নিজের চোখে দেখেছি যে গ্রামীণ ব্যাংকের এই ঋণ মানুষকে নিঃস্ব থেকে কিভাবে একদম নিঃস্বতর করে ফেলেছে, এবং সেই তাদের সেই রক্ত শোষণ করে আজকে ইউনুস দাঁড়িয়েছে। ইউনুসের এই হাজার হাজার কোটি টাকার উপর ইউনুস দাঁড়িয়ে আছে, এবং এই টাকায় কিন্তু তার মানে লকলকে সেই লোভী জীবটা থেমে থাকেনি, তার আরো দাও একটা পরিস্থিতি। এবং ওনার বয়স কত জানি না, আসলে প্রকৃতি ওনার কি বিচার করবে। একজন খায়রুজ্জামান চৌধুরী লিখেছেন, আমেরিকার হোটেল রেডিসন ব্লুতে আমেরিকান সেনাবাহিনী দিয়ে ঘিরে রেখেছে। রেডিসন ব্লু কি বাংলাদেশ বলছেন, আমেরিকাটা বলছেন? এটা রেডিসন ব্লু তো বাংলাদেশে। হ্যাঁ। রুমা, অনেক ধন্যবাদ আপনাকে। আগামী দিনগুলোতে, আগামী 3-4 দিন আমরা তো আপনাদের দিকে তাকিয়ে থাকবো, আপনাদের বারবার নিয়ে আসবো, আপনাদের কথা শুনবো, আপনাদের সাফল্য আমরা লাইভ প্রচার করব। অনেক ধন্যবাদ বাড়ি ভাই, আমি নতুন তথ্য পেলে আমি জানাবো। অবশ্যই। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক কৃতজ্ঞতা। শুভরাত্রি।